হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 11 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন 2025-এর সাজেশন অনুযায়ী ফ্রান্সে অভিজাত তান্ত্রিক বিদ্রোহ এ সম্পর্কে একটা সংক্ষিপ্ত টিকা। এই প্রশ্ন নিয়ে সংক্ষেপে আলোচনা করব, আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। এছাড়া তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 5th সেমিস্টারে জেনারেল বা পাশে পড়ছো, তোমাদের যে DSEA2 পেপারটি রয়েছে, এই পেপারটিরও কিন্তু একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এই ফ্রান্সের অভিজাততান্ত্রিক বিদ্রোহ। তাই এই প্রশ্ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি। দেখো, এই পেপার দুটির যে সিলেবাস সাজেশন তা আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। তা চলো শুরু করি। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়কে একবার বোর্ডে দেখে নিই। দেখো এখানে কি লেখা রয়েছে, হিস্ট্রি অনার্স 5th সেম সিসি 11, আবার হিস্ট্রি জেনারেলদের ক্ষেত্রে 5th সেম DSEA2, একই সিলেবাস। এখানে ইউরোপের ইতিহাস। এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ফ্রান্সে অভিজাত তান্ত্রিক বিদ্রোহ, মানে অভিজাতরা বিদ্রোহ করেছিল, তাই এটা অভিজাত তান্ত্রিক বিদ্রোহ। এখন অভিজাত কারা, এটা নিয়ে আগে প্রথমে আমাদের জানা প্রয়োজন। দেখো, ফ্রান্সের সমাজে 3টি সম্প্রদায় ছিল। এক ছিল যাজক সম্প্রদায়, যারা গির্জাতে যারা এই উপাসনা করতেন, পাদ্রি ফাদার বলা হয় যাদের যাজক। আরেক দল ছিল অভিজাত, ঠিক এর পরেই ছিল অভিজাত, যারা জন্মসূত্রে অভিজাত, যারা প্রচুর সম্পত্তির ভূসম্পত্তির মালিক এবং যারা সরকারের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যারা ভোগ করতেন, এবং এদের বলা হয় সুবিধাভোগী শ্রেণী, প্রিভিলেজ ক্লাস বলা হয় এদের। এবং এরা প্রচুর ভূসম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও এরা সরকারকে কোনো কর দিতেন না। আর এরপরে ছিল তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণীর ভিতরে ছিল আর সমস্ত মানুষ, অর্থাৎ দোকানদার, ব্যবসায়ী, শিল্পপতি, মাস্টার, উকিল, ভবঘুরে, পাগল, সমস্ত শ্রেণীর মানুষ নিয়ে একসাথে ছিল তৃতীয় শ্রেণী। তো এই 3টি শ্রেণী, যাজক, অভিজাত এবং তৃতীয় শ্রেণী বা অন্যান্য সব শ্রেণীকে নিয়ে একটা শ্রেণী ছিল তৃতীয় শ্রেণী। এর ভিতরে দ্বিতীয় শ্রেণী ছিল অভিজাত সম্প্রদায়। এখন এই অভিজাতরা বিদ্রোহ করে রাজার বিরুদ্ধে, সেটাই বলা হয়, তাকেই বলা হচ্ছে অভিজাত বিদ্রোহ। তা কেন রাজার বিরুদ্ধে তারা বিদ্রোহ করলো? তারা তো রাজার অনুগ্রহ পুষ্ট এবং রাজার মুখাপেক্ষী, রাজাও তাদের মুখাপেক্ষী। তাহলে রাজার সাথে অভিজাতদের একটা ভালো বন্ডিং রয়েছে। তাহলে এখন কেন হঠাৎ করে তারা এই বিদ্রোহ করলো? বহুদিন ধরে এই অভিজাতরা নানা রকম সুযোগ সুবিধা ভোগ করে আসছে, তখন তো বিদ্রোহ করেনি, কিন্তু এখন বিদ্রোহ করার কারণটা কি, সেটাই হচ্ছে প্রশ্ন। দেখো, ষোড়শ লুই ফ্রান্সের রাজা, তিনি 20 বছর বয়সে সিংহাসনে বসেন। বসার পরে তিনি দেখেন যে ফ্রান্সের অর্থনীতির একটা শোচনীয় অবস্থা, একটা অর্থনৈতিক সংকট চলছে ফ্রান্সে। তার কারণ রাজ পরিবারের অমিত ব্যয়িতা, সীমাহীন খরচ রাজ পরিবারে, প্রচুর ভৃত্য দাস দাসী, নিত্য নতুন ভোজ সভার আয়োজন, নিত্য নতুন পোশাক পরিচ্ছদ, নিত্য নতুন প্রাসাদ তৈরি করা। এর জন্য একটা প্রচুর পরিমাণে অর্থ কিন্তু খরচ হয়ে যায় রাজ পরিবারের পিছনে। এছাড়া যে বৈদেশিক বিভিন্ন যুদ্ধে ফ্রান্স অংশগ্রহণ করে, এর ফলে ফ্রান্সের আর্থিক একটা ঘাটতি দেখা দেয়। এই আর্থিক ঘাটতি মেটাতে গিয়ে তারা বিদেশ থেকে ঋণ সংগ্রহ করে এবং ঋণের সুদ দিতে গিয়ে ফ্রান্সের অবস্থা জেরবার হয়ে পড়ে, অনেকটা ফ্রান্স দেউলিয়া হয়ে যায়। এই কারণে অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশন গ্রন্থে এই ফ্রান্সকে বলছে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। তা যাই হোক, এই অর্থ সংকট থেকে বেরিয়ে আসতে গেলে নতুন করে কর চাপালেই হলো, কিন্তু নতুন করে আর কর চাপানোর কোনো জায়গা ছিল না, বা যে করগুলো চালু ছিল তার পরিমাণকেও বাড়ানোর কোনো আর সম্ভাবনা ছিল না। এই কারণে এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য রাজা ষোড়শ লুই তিনি নতুন এক অর্থমন্ত্রী নিয়োগ করেন, যার নাম তুর্গো। 1776 সালে তুর্গোকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। তুর্গো অর্থমন্ত্রী হওয়ার পর তিনি দেখেন যে এই অভিজাতদের হাতে প্রচুর জমি রয়েছে, এই জমি নিষ্কর, মানে তারা কর দেয় না। এই জমির উপর কর চাপালে তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এই কারণে তুর্গো অভিজাতদের উপরে কর চাপান, কিন্তু অভিজাতরা এর বিরোধিতা করে। স্বাভাবিকভাবেই তারা বহুদিন ধরে ওই নিষ্কর জমি ভোগ করে আসছে, তারা কোনো কর সরকারকে দেয় না, এখন কেন তারা কর দেবে?
এই কারণে অভিজাতরা কিন্তু বিদ্রোহ করে এবং অভিজাতরা রানী মেরি আতোয়ানেতের শরণাপন্ন হন। রানী মেরি ও আতোয়ানেত, মেরি আতোয়ানেতের একটা ব্যাপক প্রভাব ছিল রাজার উপরে। রাজা সর্বক্ষণ এই রানী মেরি আতোয়ানেতের দ্বারা নিয়ন্ত্রিত হতেন। ফলে অভিজাতরা যখন আতোয়ানেতের শরণাপন্ন হন তখন আতোয়ানেতের চাপে পড়ে রাজা ষোড়শ লুই এই পরিকল্পনা বাতিল করে দেন। অর্থাৎ অভিজাতদের উপরে কর চাপানোর এই যে প্রস্তাব তুর্ক অর্থমন্ত্রী দিয়েছিলেন সেটা বাতিল করে দেন এবং তুর্ককে পদচ্যুত করেন। এই ঘটনা কিন্তু ফ্রান্সের ইতিহাসে একটা যুগান্তকারী ঘটনা। কারণ যদি রাজা অভিজাতদের কাছে নতি স্বীকার না করে তুর্ককে মানে অর্থমন্ত্রীকে সাপোর্ট করে এই অর্থনৈতিক সংস্কার করতেন তাহলে ফ্রান্সের ইতিহাস অন্যভাবে লেখা হতো আজ। এই কারণে ভলতেয়ারের মতো দার্শনিক তিনি বলেছেন এই যে তুর্কর অপসারণ, এই অপসারণের ভিতর দিয়ে ফ্রান্সের মৃত্যু ঘণ্টা বেজে ওঠে এবং হয়ও তাই পরবর্তীকালে, সেই বিষয়ে আমরা পরে আসবো। তা তুর্ককে অপসারণ করে নতুন অর্থমন্ত্রী নিয়োগ করা হয় নেকারকে। নেকারও অর্থমন্ত্রী হওয়ার পর অনেক কিছু চিন্তা ভাবনা করার পর কোনো উপায় না দেখে তিনি অভিজাতদের উপরে শর্ত সাপেক্ষে সুবিধাজনক শর্তে কর চাপান। সুবিধাজনক শর্তে, সুবিধা মতো যাতে তারা কর দিতে পারেন এই রকম একটা বন্দোবস্ত তিনি করেন। কিন্তু তাতেও অভিজাতরা বিরোধিতা করেন, তারাও এই প্রস্তাব মানতে রাজি ছিলেন না। ফলে শেষ পর্যন্ত দেখা যায় যে সেই প্রস্তাব বাতিল করতে রাজা বাধ্য হচ্ছেন এবং নেকারকে পদচ্যুত আবার করা হচ্ছে। এরপরে নতুন অর্থমন্ত্রী নিয়োগ করা হয় ক্যালনকে। ক্যালন 1786 সালে অর্থমন্ত্রী হওয়ার পর তিনি কি করেন, ফ্রান্সের সমস্ত শ্রেণীর উপর যাজক, অভিজাত, সাধারণ মানুষ, সর্বস্তরের সর্বসাধারণ মানুষের উপরে কর চাপানোর প্রস্তাব দেন। এই প্রস্তাব অভিজাতরা গ্রহণ করেনি, স্বাভাবিকভাবেই অভিজাতরা বিরোধিতা করেন। এর ফলে রাজাও কিন্তু ক্ষুব্ধ হয়ে যায়। রাজাও বুঝতে পারেন যে অভিজাতদের উপরে কর চাপানো প্রয়োজন। একমাত্র এই অর্থ সংকট থেকে বেরোতে গেলে রাজা দেখেন যে অভিজাতদের উপর কর চাপানো দরকার, কিন্তু তিনি এতটাই দুর্বল চিত্ত ছিলেন, তার সাহসের এত ঘাটতি ছিল, তার উপরে রানী মেরি আতোয়ানেতের এতটাই প্রভাব ছিল যে তিনি কিছু করতে পারছিলেন না। ফলে শেষ পর্যন্ত এই অভিজাতদের চাপে পড়ে তিনি এই প্রস্তাব বাতিল করে দেন এবং ক্যালনকে পদচ্যুত করেন। এরপরে নতুন অর্থমন্ত্রী নিয়োগ করেন ব্রিয়াকে। ব্রিয়া অর্থমন্ত্রী হওয়ার পর তিনি গণ্যমান্যদের যে পরিষদ ছিল, মানে যারা অভিজাতদের একটা পরিষদ ছিল, প্যারিস পার্লামেন্টে অভিজাতদের একটা পরিষদ ছিল যার নাম গণ্যমান্যদের পরিষদ। এই পরিষদকে প্রথমে আগে ভেঙে দেন, ভেঙে দিয়ে অভিজাতদের উপরে কর চাপান এবং সেই প্রস্তাব পার্লামেন্টে পেশ করেন এবং রাজা এই প্রস্তাব পাশও করান। মানে জোর করে এই প্রস্তাব, অভিজাতদের বিরোধিতা সত্ত্বেও তিনি এই প্রস্তাব পাশ করেন। এর বিরুদ্ধে অভিজাতরা বিক্ষোভে ফেটে পড়ে। তারা ফ্রান্সের বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করে দেয়। যেমন তুলো বলে যে শহরটি আছে, তুলো এবং দ্যাফিনে, তুজো, এরকম বিভিন্ন শহরে দাঙ্গা শুরু হয় এবং অভিজাতদের আহ্বানে যাজকরা এসে এই আন্দোলনে যোগদান করে এবং বুর্জুয়া শ্রেণী, তৃতীয় সম্প্রদায়ের মধ্যে যারা এগিয়ে ছিল সেই বুর্জুয়া শ্রেণীও এই আন্দোলনে এসে যোগদান করে। ফলে অচিরেই এই আন্দোলন একটা গণবিদ্রোহের আকার ধারণ করে এবং ম্যাজিনে, তুলো, তুজো বিভিন্ন শহরে আন্দোলন চরম আকার ধারণ করে এবং শেষ পর্যন্ত এই অভিজাত সম্প্রদায় ভিজিলে বলে একটি জায়গায় 1788 সালে 22 জুলাই তারা সেখানে সমবেত হন এবং স্টেট জেনারেলের অধিবেশন, মানে যেটাকে পার্লামেন্টের অধিবেশন বলা হয়, সেই অধিবেশন আহ্বানের ডাক দেন এবং রাজা শেষ পর্যন্ত এই অভিজাতদের এই আন্দোলনের কাছে নতি স্বীকার করেন এবং এই স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করেন এবং তাদের উপরে চাপানো হয়েছিল যে কর, সেই কর সব বাতিল করে দেন এবং শেষ পর্যন্ত এই অভিজাতরা জয়যুক্ত হয়, রাজা পরাজিত হন। খুব একটা গুরুত্বপূর্ণ ঘটনা
যে রাজা পরাজিত হচ্ছেন, অভিজাতরা জয়যুক্ত হচ্ছেন। তাহলে ফ্রান্সের ইতিহাসে প্রথম বিদ্রোহের সূচনা করেছিল এই অভিজাতরা। তারাই পথ দেখিয়েছিল যে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করা যায়। তাই পরবর্তীকালে যখন ফরাসি বিপ্লব হয় 1789 14ই জুলাই, তৃতীয় শ্রেণীর মানুষেরা করে এই অভিজাতদের বিরুদ্ধে, রাজার বিরুদ্ধে। তারা কিন্তু এই অভিজাতদের দেখানো পথ ধরেই বিদ্রোহ করেছিল, অর্থাৎ অভিজাতরাই পথ দেখিয়ে দিয়েছিল কিভাবে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করা যায়। তা যাই হোক, এই ঘটনা মানে এই অভিজাতদের এই বিদ্রোহের ঘটনা ঐতিহাসিক রুদে, ঐতিহাসিক মাতিয়ে, এনারা এই অভিজাতদের বিদ্রোহকে বা এই গণবিদ্রোহকে বলেছেন অভিজাত বিদ্রোহ। ঐতিহাসিক লেফেভর তিনি এই ঘটনাকে বলেছেন অভিজাতদের বিপ্লব। তিনি এটা বিপ্লবের সাথে তুলনা করেছেন এবং পাশাপাশি তিনি এও বলেছেন যে এই ঘটনার মধ্য দিয়ে, মানে এই যে অভিজাতরা জয়যুক্ত হচ্ছেন, রাজা পরাজিত হচ্ছেন, এই ঘটনার ভিতর দিয়ে রাজার যে ঈশ্বর প্রদত্ত ক্ষমতার বলে তিনি এতদিন রাজত্ব করতেন, এই মতবাদে ফ্রান্সের রাজারা বিশ্বাস করতেন যে ঈশ্বর তাদেরকে পাঠিয়েছেন দেশ শাসন করার জন্য, অর্থাৎ তাদের ক্ষমতা ঈশ্বর দিয়েছেন, সাধারণ মানুষের কাছে তিনি জবাবদিহি করবেন না। অর্থাৎ রাজার এই যে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা, ডিভাইন পাওয়ার অফ কিং, এই ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় চরম আঘাত লাগে এবং রাজারা যে স্বৈরাচারী শাসন করতেন, সেই স্বৈরাচারী শাসনের উপরেও একটা প্রবল আঘাত আছে। এবং এই ঘটনাকে ঐতিহাসিকরা বলছেন যে পুরাতন তন্ত্রের মৃত্যু পরোয়ানা। কারণ এই অভিজাতরা বুঝতে পারেননি যে তাদের অস্তিত্ব রাজার অস্তিত্বের উপর নির্ভরশীল। রাজা যতদিন টিকে আছেন, রাজা যতদিন স্বমহিমায় বিরাজমান, ততদিন তারা এই ফ্রান্সে রাজার দ্বারা নির্ধারিত বা রাষ্ট্র কর্তৃক নির্ধারিত যে বিভিন্ন সুযোগ সুবিধা তারা ভোগ করে আসতে পারবেন। কিন্তু রাজাকে যখন দুর্বল করে দেওয়া হলো, তখন আখেরে তারাই নিজেরাই দুর্বল হয়ে পড়লেন। এই সহজ সত্যটা তারা কিন্তু বুঝতে পারেননি, যার খেসারত দিতে হয় 1789 ফরাসি বিপ্লবের ভিতর দিয়ে। তাই এই অভিজাত বিদ্রোহ যেমন তাৎক্ষণিকভাবে হয়তো অভিজাতরা জয়যুক্ত হয়েছিলেন ঠিকই, কিন্তু এই ঘটনার ভিতর দিয়ে রাজার ঈশ্বর প্রদত্ত ক্ষমতার উপরে চরম আঘাত আসে, পুরাতন তন্ত্রের ভিতটা নড়ে যায় এবং মৃত্যু ঘণ্টা বেজে ওঠে ফ্রান্সে। তো এই ছিল অভিজাত বিদ্রোহ। এই অভিজাত বিদ্রোহের উপরে তোমাদেরকে 5 নম্বরের টিকা প্রশ্নের অ্যান্সার লিখতে হবে, যেখানে এই যে বিভিন্ন অর্থমন্ত্রীদের নিয়োগ করছেন রাজা ষোড়শ লুই। কেন নিয়োগ করছেন? ফ্রান্সের অর্থ সংকট থেকে মুক্তির জন্য। এবং তারা প্রত্যেকেই কিন্তু অভিজাতদের উপর কর চাপাচ্ছেন এবং শেষ পর্যন্ত কি হচ্ছে না, সেই প্রস্তাবকে বাতিল করতে হচ্ছে। এবং শেষে ব্রিয়া যখন গণপরিষদ ভেঙে দিয়ে, গণ্যমান্যদের পরিষদ ভেঙে দিয়ে অভিজাতদের উপর কর চাপাচ্ছেন এবং রাজা তাকে সাপোর্ট করছেন এবং আইন পাশও হয়ে যাচ্ছে, তারপরেও সেই আইনকে বাতিল করতে হচ্ছে অভিজাতদের বিদ্রোহের ফলে। এবং রাজা তখন ব্রিয়াকে পদচ্যুত করছেন, অভিজাতদের কাছে নথি স্বীকার করছেন এবং নেগারকে পুনরায় আবার অর্থমন্ত্রী নিয়োগ করছেন। তাহলে এত অল্প সময়ের ভিতরে রাজা এই অর্থ সংকট থেকে বেরোনোর জন্য এই এতগুলো অর্থমন্ত্রীকে কিন্তু পরপর নিয়োগ করছেন এবং আবার প্রত্যেককেই পদচ্যুত করছেন। সেগুলো পরিস্থিতির চাপে পড়ে রাজা কিন্তু বাধ্য হয়ে এনাদেরকে পদচ্যুত করছেন অভিজাতদের চাপে পড়ে। এবং অভিজাতদের এই বিদ্রোহ জয়যুক্ত হলে অভিজাতরা হয়তো সেই সময় আনন্দে ফেটে পড়ছেন ঠিকই, কিন্তু এই ঘটনার ভিতর দিয়ে রাজার পতন সুনিশ্চিত যেমন হচ্ছে, তেমনি অভিজাতদের পতনও কিন্তু ঘনিয়ে আসছে আগামীতে। তো এই ছিল অভিজাততান্ত্রিক বিদ্রোহ, যেখানে কোন প্রেক্ষাপটে লুই রাজা হচ্ছেন, কিভাবে অর্থ সংকট তৈরি হচ্ছে, তারপরে অর্থ সংকট থেকে বেরোনোর জন্য কোন কোন অর্থমন্ত্রীকে নিয়োগ করছেন, তারা কি সুপারিশ করছেন, তার বিরুদ্ধে অভিজাতরা কিভাবে বিদ্রোহ করছে এবং এই অভিজাত বিদ্রোহ বা অভিজাত বিপ্লবকে কারা, বিশেষ করে কোন ঐতিহাসিকেরা কোন দৃষ্টিভঙ্গিতে দেখছেন, রুদে মাতিয়ে লেফেভরের মতো ঐতিহাসিকরা এ সম্পর্কে কি বলছেন, কেন এটা পুরাতন তন্ত্রের ভিত্তিকে দুর্বল করে দিল, কেন এটা ফরাসি রাজতন্ত্রের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিল, কেন অভিজাতদের কফিনের শেষ প্রেক হিসেবে এটা চিহ্নিত হলো, এই সব কিছু শেষের দিকে লিখে এই কোশ্চেন অ্যান্সার কমপ্লিট করতে হবে।
তা মোটামুটি একটা বেসিক ধারণা তোমাদেরকে দিতে পারলাম। এর উপরে 5 নম্বরে যে টিকার অ্যান্সার 250 ওয়ার্ডে, সেই অ্যান্সার নিয়ে এবার তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করব। হিস্ট্রি অনার্স 5th সেম সিসি 11 বা হিস্ট্রি জেনারেল 5th সেম ডিএসসি A2, ফ্রান্সে অভিজাততান্ত্রিক বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো, মার্কস 5। ফরাসি বিপ্লব ঠিক কখন এবং কবে থেকে শুরু হয় তা বলা দুরূহ, তবে একথা ঠিক যে এই বিপ্লবের দুটি স্তর ছিল, প্রথমটি অভিজাত বিদ্রোহ এবং দ্বিতীয়টি গণবিপ্লব। ঐতিহাসিক লেফেভর তাই বলেন যে ফরাসি বিপ্লবের প্রথম পর্বে ফরাসি অভিজাতরাই বিপ্লবের সূচনা করে এবং জয়ী হয়। 1774-এ মাত্র 20 বছর বয়সে ষোড়শ লুই সিংহাসনে বসেন এবং এক ঘোরতর অর্থ সংকটের সম্মুখীন হন। নতুন করে কর আরোপ বা প্রচলিত করের হার বাড়িয়ে দেওয়ার আর কোনো উপায় ছিল না। এই সংকট মোচনের জন্য ষোড়শ লুই তুর্গকে অর্থমন্ত্রী নিযুক্ত করেন। 1776 খ্রিস্টাব্দে তুর্গ যাজক ও অভিজাতদের উপর কর আরোপ প্রভৃতি প্রগতিমূলক সংস্কারের প্রস্তাব দেন। অভিজাতদের পক্ষে এইসব প্রস্তাব মেনে নেওয়া সম্ভব ছিল না। রানী মেরি আতোয়ানেত ও অভিজাতদের চাপে 1776 খ্রিস্টাব্দে তুর্গ পদচ্যুত হন। ভলতেয়ার তুর্গর অপসারণকে মৃত্যুর ঘণ্টাধ্বনি বলে অভিহিত করেন। নতুন অর্থমন্ত্রী নেকার রাজ পরিবারের ব্যয় সংকোচ ও সুবিধাজনক শর্তে বিত্তবান নাগরিকদের উপর কর ধার্যের প্রস্তাব করেন। ফলে রানী ও অভিজাতদের চাপে তিনিও পদচ্যুত হন। পরবর্তী অর্থমন্ত্রী ক্যালন 1786 খ্রিস্টাব্দে সমস্ত সরকারি দলিলে বর্ধিত হারে স্টাম্প কর আরোপ এবং সকল সম্প্রদায়ের উপর ভূমি করের প্রস্তাব দেন। অভিজাতরা এতদিন সরকারকে কোনো কর দিত না, সুতরাং এই প্রস্তাবে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত ক্যালন পদচ্যুত হন। পরবর্তী অর্থমন্ত্রী বিয়া গণ্যমান্যদের পরিষদ ভেঙে দিয়ে নিয়ম অনুযায়ী প্যারিসের পার্লামেন্টে কর প্রস্তাব পেশ করেন। অভিজাতরা ব্রিয়াকে এ ধরনের বেআইনি কর প্রস্তাবের বিরোধিতা করে ব্রিয়াকে তীব্র ভৎসনা করেন। এমত অবস্থায় ক্ষুব্ধ ষোড়শ লুই পার্লামেন্টের বিশেষ রাজকীয় অধিবেশন ডেকে কর প্রস্তাবগুলি পাশ করেন। এতে প্যারিস পার্লামেন্টের সদস্যরা তীব্র আপত্তি জানায়। প্যারা করে সেকেন্ড প্যারা। এর প্রতিবাদে ফ্রান্সের যত্রতত্র বিদ্রোহ দেখা দেয়। দ্যাফিনে, দুজো, তুলো প্রভৃতি স্থানে দাঙ্গা শুরু হয়। সমগ্র অভিজাত শ্রেণী সংঘবদ্ধ হয়ে যায়। তাদের সঙ্গে যাজক ও বুর্জুয়াদের যোগদানে এই বিদ্রোহ গণবিদ্রোহের রূপ ধারণ করে। এই বিদ্রোহ অভিজাত বিদ্রোহ নামে পরিচিত। 1788 খ্রিস্টাব্দের 21শে জুলাই অভিজাত উচ্চ যাজক ও বুর্জুয়া প্রতিনিধিরা ভিজিলে নামক স্থানে এক সভায় মিলিত হয়ে স্টেটস জেনারেলের অধিবেশন ডাকার দাবি জানায়। বিদ্রোহের ব্যাপকতায় ষোড়শ লুই নতি স্বীকারে বাধ্য হন। প্যারিসের পার্লামেন্ট পুনঃপ্রতিষ্ঠিত হয়। বিচারালয় কর্তৃক প্রবর্তিত সংস্কারগুলি বাতিল হয়। ব্রিয়া পদত্যাগ করেন 24শে আগস্ট 1788 ও নেকার তার স্থলাভিষিক্ত হন এবং রাজা 1789-এর 1 মে স্টেট জেনারেল আহ্বানের প্রতিশ্রুতি দেন। এইভাবে অভিজাত বিদ্রোহ জয়যুক্ত হয়। এরপরে দেখো এই অভিজাত বিদ্রোহের গুরুত্ব কি তার উপরে পরের প্যারা। রাজতন্ত্রের বিরুদ্ধে অভিজাত সম্প্রদায়ের এই বিদ্রোহ ছিল অতি গুরুত্বপূর্ণ। এই আন্দোলনকে ঐতিহাসিক রুদে মাতিয়ে অভিজাত বিদ্রোহ এবং ঐতিহাসিক লেফেভর অভিজাত বিপ্লব বলে অভিহিত করেছেন। একটি প্রতিক্রিয়াশীল অভিজাত অভ্যুত্থান হিসেবে শুরু হলেও অচিরে এই আন্দোলন গণ আন্দোলনের রূপ ধারণ করে। রাজার বিরুদ্ধে বিদ্রোহ করার ফলে রাজতন্ত্রের মর্যাদায় আঘাতপ্রাপ্ত হয় এবং রাজার ঈশ্বর প্রদত্ত ক্ষমতা ও স্বৈরতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। ঐতিহাসিক লেফেভর বলেন যে ফরাসি বিপ্লবের প্রথম পাদে অভিজাতরাই বিপ্লব শুরু করে এবং জয়ী হয়। এই মত সত্য। আন্দোলনের চাপে রাজা স্টেটস জেনারেলের অধিবেশন ডাকতে বাধ্য হন এবং এর ফলে অভিজাতরা জয়যুক্ত হয়, কিন্তু এরই মধ্যে লুকিয়েছিল পুরাতন তন্ত্রের মৃত্যুবাণ। রাজতন্ত্রকে দুর্বল করতে গিয়ে অভিজাতরা পুরাতন তন্ত্রকেই দুর্বল করে ফেলে। রাজতন্ত্রের অস্তিত্বের উপরেই যে তাদের বিশেষ অধিকারের অস্তিত্ব নির্ভরশীল ছিল, এই সত্যটি তারা তখনও উপলব্ধি করতে পারেনি। ফরাসি বিপ্লবের সূচনা করেছিল অভিজাতরা। প্রথম পর্বে তারাই ছিল নায়ক, সহযোদ্ধা ছিল বুর্জুয়ারা, কিন্তু দ্বিতীয় পর্বের নেতৃত্ব পুরোপুরি চলে যায় বুর্জুয়াদের হাতে এবং শেষ পর্বে এতে যোগ দেয় কৃষক শ্রেণী। তাই শ্বেতো ব্রিয়া বলেন প্যাট্রিশিয়ান বা অভিজাতরা বিপ্লবের সূচনা করে, প্লিবিয়ান বা তৃতীয় শ্রেণী এই বিপ্লবকে সম্পূর্ণ করে। এই ছিল ফ্রান্সে অভিজাততান্ত্রিক বিদ্রোহের উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির সিলেবাস সাজেশন ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং প্রিভিয়াস কোশ্চেন পেপারও
তোমরা সেগুলো ভিডিওগুলি দেখে নিও। তোমাদের সাজেশনের প্রতিটি প্রশ্নের উত্তর আমি একের পর এক তোমাদের সামনে এইভাবে ভিডিও ক্লাসের ভিতর দিয়ে নিয়ে আসবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক